দীর্ঘ ১৯ বছর পর বগুড়া যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি বগুড়া যাবেন। বগুড়ায় তার আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। বগুড়া ব্যুরো চিফ লতিফুল করিমের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের ডেস্ক রিপোর্ট। দীর্ঘ ১৯ বছর পর জন্মভূমি বগুড়ায় আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি বগুড়ায় আগমনকে ঘিরে সর্বত্র চলছে নানা প্রস্তুতি। তিনি যে বাড়িতে থাকবেন সেখানে চলছে ধোয়া মোছা আর রং করার শেষ মুহূর্তের কাজ। মায়ের মৃত্যুর কারণে কোনো কর্মসূচি না থাকলেও ১১ জানুয়ারি বগুড়ায় রাত্রিযাপন শেষে ১২ জানুয়ারি মা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলতাফুন্নেসা খেলার মাঠে গণদোয়ায় অংশ নেবেন তিনি। প্রিয় নেতাকে দেখার জন্য অধীর আগ্রহে পথ চেয়ে আছেন দলের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। সে বগুড়া আসতেছে, আগমন উপলক্ষে আমরা সবাই বগুড়াবাসীর পক্ষ থেকে আমি খুব খুশি। আরও আগে আসলে আরও ভালো হতো। যাই হোক, যেহেতু আসছে আরও ভালো, আমরা খুব খুশি, আমরা খুব আনন্দিত আছি। বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, নেতাকে বরণ করতে দলের পক্ষ থেকে সকল প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন করা হয়েছে। বগুড়ার সোল আমাদের বগুড়া আসতেছে, আমরা সবাই বগুড়াবাসী খুব খুশি, আনন্দিত। আমরা তাকে নিয়ে আনন্দ করব। আমরা প্রত্যাশা করছি এই আগমন সুন্দর এবং সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। তিনি বগুড়ায় আসছেন ১১ তারিখের সোমবারটি আমরা পেয়েছি। আমরা এটুকু জানি যে রাত্রি যাপন তিনি বগুড়ায় করবেন। তারেক রহমান সর্বশেষ বগুড়ায় এসেছিলেন ২০০৬ সালের ২৪ ডিসেম্বর। তারপর এটাই তার প্রথম বগুড়ায় আগমন। দলের নেতাকর্মীরা মনে করছেন, বগুড়ার তৃণমূল নেতাকর্মী আর সাধারণ মানুষ নেতাকে এক নজর দেখতে আলতাফুন্নেসা খেলার মাঠ গণসমুদ্রে পরিণত হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সারা দেশে জেঁকে বসা হাড় কাঁপানো শীতের তীব্রতা আগামী ৫ দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অফিস জানায়, দেশের ৪৪টি জেলার উপর দিয়ে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা নওগাঁয় ৬.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। দেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, প্রচণ্ড শীতের কারণে সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর এবং কুমিল্লা জেলা সহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁয় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। জেলার বদলগাছি উপজেলা রেকর্ড করায় তাপমাত্রায় ৬.৭ বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে প্রায় ৪.৫ ডিগ্রি। তাপমাত্রা কমার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাস শীতকে বাড়িয়ে তুলছে কয়েক গুণ। দিনে ঠিকমতো দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে চারপাশ। যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। কুড়িগ্রামে উত্তরীয় হিমেল হাওয়ার দাপটে জেঁকে বসেছে শীত। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। শীতের তীব্রতায় চরম ভোগান্তিতে পড়েছে মানুষজন। তাপমাত্রা কমতে থাকায় বেড়েছে শীতের তীব্রতা। সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৮.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। গত কয়েকদিন থেকে কুড়িগ্রামের আকাশে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা ও শীতের তীব্রতার সঙ্গে উত্তরীয় হিমেল হাওয়া বয়ে যাওয়ায় বিপাকে পড়েছে কৃষি শ্রমিক ও খেটে খাওয়া মানুষগুলো। কুয়াশার কারণে আমরা গাড়ি চালাতে পারি না, আমরা কি করে খাবো? টানা ২ দিন চুয়াডাঙ্গায় মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। হিমশীতল ঠান্ডা বাতাস আর কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই কমছে তাপমাত্রা। তীব্র শীতের কাছে অসহায় হয়ে পড়েছে সব শ্রেণী পেশার মানুষ। সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশের মতো মাদারীপুরেও দিন দিন বাড়ছে শীতের তীব্রতা। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। ঘন কুয়াশার কারণে যানবাহন নিরাপত্তার জন্য হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারছেন না মানুষজন। আজ মাদারীপুরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, সারা দেশে শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী পারভেজ রাসেল। শীতের খবর জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। পারভেজ, বরিশাল সহ দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ফৌজিয়া, যেমনটা জানাতে চাই, আসলে গোটা দেশেই কিন্তু শীতের যে তীব্রতা সেটি কিন্তু পড়েছে অনেক আগেই। গত এক সপ্তাহ থেকে কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চলে শীতের তীব্রতা কিন্তু
জবুথবু হয়ে আছে। একেবারে প্রত্যন্ত থেকে মধ্যবিত্ত এবং নিম্ন অঞ্চলের মানুষ এবং উচ্চবিত্ত যে মানুষ, তারাও কিন্তু আসলে শীতের তীব্রতা একেবারেই জবুথবু। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর সিটি কর্পোরেশনের একেবারে যে প্রাণকেন্দ্র বরিশাল শহরের সিটি কর্পোরেশনের পাশেই, যেটা আমরা কালেক্টর মার্কেট বলি, সেই ফুটপাতের মার্কেটটিতে রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন আসলে ক্যামেরার মাধ্যমে যে যারা রয়েছে নিম্ন আয়ের বা মধ্যবিত্ত, তারা তাদের স্বজনদের জন্য আসলে পোশাক কিনতে কীভাবে এই দোকানগুলোতে ভিড় করছে। একটু তথ্য দিয়ে রাখছি যে বরিশালে কিন্তু আজ 9 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বইছে এবং গত দুদিন থেকেই এই প্রায় মৃদু শৈত্যপ্রবাহ আমরা বলবো, এই মৃদু শৈত্যপ্রবাহ কিন্তু বরিশালের উপর থেকে বয়ে যাচ্ছে এবং এই শীতের তীব্রতা আরও আগামী কয়েকদিন থাকবে। তবে আর 2-1 দিনের মধ্যেই এই যে তাপমাত্রা এটি বাড়তে পারে, কমবে না, তবে বাড়ার আশঙ্কার কথা বলেছেন আমাদের আবহাওয়া অধিদপ্তর। এবং তবে ঘন কুয়াশা রয়েছে, কুয়াশার যে প্রবণতা সেটি কিন্তু চলবে এই মাসের একেবারে শেষ অবধি পর্যন্ত, জানুয়ারির শেষ পর্যন্ত এই কুয়াশাটা চলবে। আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরে, তারা বলছে যে শীতের যে আসলে শীত মৌসুম সেটা চলছে, শৈত্যপ্রবাহ চলছে এবং এই শৈত্যপ্রবাহকে তারা 3টি ভাগে ভাগ করেছে, অল্প, মধ্য এবং বেশি আর কি। তো এখন মৃদু শৈত্যপ্রবাহ চলছে। আমরা কথা বলেছি বরিশালের জেলা প্রশাসকের সাথে, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে ছিন্নমূল এবং ভাসমান যে মানুষ রয়েছে, পিছিয়ে পড়া মানুষ, সেই জনগোষ্ঠীর মাঝে প্রায় 26,000 কম্বল বিতরণ করেছে। তো একটু কথা বলতে চাই, আমি এই মুহূর্তে কেনাকাটা করতে আসছেন একজন স্বজন, একটু কথা বলতে চাচ্ছি যে আসলে তো শীত পড়েছে, শীত কেমন পড়ছে এবং এখানে কাদের জন্য কি কি কিনতে আসছেন? হ্যাঁ, শীতের প্রকোপ ইদানিং খুব তাপমাত্রা কমে যাওয়ার কারণে আমাদের শীতের প্রকোপ ভীষণ বাড়ছে, তাই জন্য মার্কেটে বিভিন্ন এখানে রিজনেবল প্রাইসে পাওয়া যায়, এই জন্য স্বজনদের জন্য কিছু কেনাকাটা করতে আসছি। যেহেতু শীত মানেই আমেজ এবং শীতে আমাদের বিভিন্ন পিঠাপুলি খাওয়া এবং সাথে সাথে বাইরে বের হওয়ার জন্য যে পোশাক, আরামদায়ক পোশাক দরকার, উষ্ণ পোশাক, সেই কেনাকাটার জন্য এখানে এসেছি। ধন্যবাদ। যেমনটা জানাচ্ছিলেন, আর একটু তথ্য দিয়ে রাখছি যে এই শীতের কারণে কিন্তু কয়েকদিন আগে কিন্তু ঢাকা বরিশাল নৌ রুটের যাত্রীবাহী লঞ্চগুলোকে বন্ধ রাখা হয়েছে ঘন কুয়াশার কারণে, সেগুলো কিন্তু আবার স্বাভাবিক করা হয়েছে। তবে আগামী 2-1 দিন পরে এই শীতের যে তীব্রতা আছে সেটা হয়তো কমে আসবে এবং স্বাভাবিক হবে এই জনপথের মানুষের যে যাতায়াত এবং জীবনমান। এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে সবশেষ তথ্য শীতের বরিশাল থেকে। পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে শীতের খবর জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ রাসেল। বিশ্ব আলোচিত সীমান্তে কিশোরী ফেলানী হত্যার 15 বছর আজ। 2011 সালের আজকের এই দিনে ভারতীয় রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের কিশোরী ফেলানী। দীর্ঘ 4.5 ঘন্টা কাঁটাতারে ঝুলে থাকে ফেলানীর মৃতদেহ। বিগত আওয়ামী লীগ সরকারের কারণে খুনের বিচার হয়নি বলে অভিযোগ তার পরিবারের। দর্শক, প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন এস.এম. আরিফ। 2011 সালের 7 জানুয়ারি ফুলবাড়ির অনন্তপুর সীমান্ত দিয়ে বাড়িতে ফেরার পথে ভারতীয় বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যু হয় কিশোরী ফেলানীর। তার নিথর দেহ কাঁটাতারের উপর ঝুলে থাকে দীর্ঘ 4.5 ঘন্টা। এই ঘটনায় বিশ্বব্যাপী তোলপাড় শুরু হলে 2013 সালের 13 আগস্ট ভারতের কোচবিহারে জেনারেল সিকিউরিটি ফোর্সেস কোর্টে ফেলানী হত্যা মামলার বিচার শুরু হয়। বিএসএফের এই কোর্টে সাক্ষী নেন ফেলানীর বাবা নূর ইসলাম ও মামা হানিফ। ওই বছরের 6 সেপ্টেম্বর আসামি অমিয় ঘোষকে খালাস দেয় বিএসএফের বিশেষ কোর্ট। পরে রায় প্রত্যাখ্যান করে পুনর্বিবেচনার দাবি জানায় ফেলানীর বাবা। 2015 সালের 2 জুলাই এ আদালত পুনরায় অমিয় ঘোষকে খালাস দেয়। রায়ের পরে একই বছর 14 জুলাই ভারতের মানবাধিকার সুরক্ষা মঞ্চ মাসুম ফেলানীর বাবার পক্ষে দেশটির সুপ্রিম কোর্টে রিট পিটিশন করে। ওই বছর 6 অক্টোবর রিট শুনানি শুরু হয়। পরবর্তীতে আরও কয়েক দফা শুনানির দিন ধার্য থাকলেও বিভিন্ন কারণে তা সম্পন্ন হয়নি আজও। আমি আজ বিচার পাইনি, এখন আমি বিচার অবাকে আছি, সেই ফেলানি বিচারটা আমি পাবো। আমি এখনো শুনতেছি কাঁটাতারে মানুষ অনেক মারা যাইতেছে সীমান্তে। যে সরকার আসুক, বিচারটা ঝুলে না থাকে, দ্রুত করে এই বিচারটা জানি করে দেয়, ফেলানির বিচারটা আগে। মেয়ের হত্যাকারীর বিচার না পেয়ে হতাশ ফেলানীর পরিবার। তাদের অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলায় মেয়ে হত্যার বিচার থেকে বঞ্চিত তারা। আমার ফেলানির বিচার যেন হয়, আমার ফেলানির বিচারটা হইলে তাহলে আমার মতো কারো সন্তান আর ওই কাঁটাতারের মধ্যে গুলি খেয়ে ঝুলে থাকবে না।
দীর্ঘ সময়েও ফেলানী হত্যার বিচার না পেয়ে হতাশা জানান এলাকাবাসী। গ্রামবাসী হিসেবে আমাদের দাবি যাতে আমরা সঠিক বিচার পাই এবং বর্ডারে যে এখনো পর্যন্ত নির্মমভাবে যে মায়ের বুক খালি হইতেছে এটা যেন আর না হয়। এই বিচারটা ইন্ডিয়াতেও ঝুলতেছে, কিন্তু এটার কোনো সমাধান হয় না। আমরা চাই যে এটার সুষ্ঠু একটা বিচার হোক, আমরা হত্যাকারী শাস্তি চাই। ফেলানী হত্যার বিচার ভারতের আন্তরিকতার অভাবে হচ্ছে না বলে জানালেন এই আইনজীবী। এই ফেলানী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এবং দায়ী যে সদস্য, বিএসএফ সদস্য, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক এবং আমি মনে করি যে ফেলানী হত্যার যদি সুষ্ঠু বিচার হয় তাহলে সীমান্ত হত্যা অনেকাংশে কমে যাবে। এস.এম. আরিফ, মাই টিভি। রাজবাড়ী প্রেস ক্লাবের আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী প্রেস ক্লাবে এ দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণ এবং সহ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। নরসিংদীর বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ ও ভূমি কার্যালয় পরিদর্শন এবং গণশুনানিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি যুব ও সেলাই প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ভাতা বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার আজিজ সারতাজ জায়েদ ও বেলাব থানার ওসি এস.এম. আমানুল্লাহ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। পরে জেলা প্রশাসক দুস্থদের মাঝে কম্বল ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের শুকনো খাবার বিতরণ করেন। কুষ্টিয়া সদর ও মিরপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। দিনব্যাপী অভিযানে সদর উপজেলায় 4টি এবং মিরপুর উপজেলায় 4টি মোট 8টি অবৈধ ইট ভাটায় 29 লাখ টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে পরিবেশ ও জনস্বাস্থ্যজনিত মারাত্মক ক্ষতিকর হওয়ায় 8টি ইটভাটা আংশিক ভেঙে দেওয়া হয়। অভিযানটি পরিচালনা করেন খুলনা বিভাগীয় পরিবেশ অধিদপ্তর নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম। এ সময় কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তর উপপরিচালক মোহাম্মদ এমদাদুল হক সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। ভোলার মনপুরার আলোচিত ট্রিপল হত্যা মামলার রায় ঘোষণা করেছেন আদালত। প্রধান আসামি মোহাম্মদ ফারুককে যাবজ্জীবন কারাদণ্ড এবং 18 জন আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। চরফ্যাশন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শওকত হোসেন এ রায় ঘোষণা করেন। 2003 সালে মনপুরা উপজেলার সাকুসিয়া ইউনিয়নের চর গোয়ালিয়া এলাকায় মেঘনা নদীতে ট্রলারে থাকা 9 জেলেকে ডাকাত সন্দেহে হামলা চালানো হয়। 5 দিন পর জেলে ইউসুফ দালালের লাশ উদ্ধার হলেও এখনও নিখোঁজ রয়েছেন আরও 2 জেলে। দীর্ঘ 22 বছর পর বিচারিক প্রক্রিয়া শেষে দেওয়া এ রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ হযরত আলী হিরণ। দীর্ঘ 8 বছর পর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ভুট্টার চালান খালাস শুরু হয়েছে চট্টগ্রাম বন্দরে। 57,855 মেট্রিক টন ভুট্টার এই চালান বুধবার দুপুরে নগরীর সদরঘাট এলাকায় কর্ণফুলী সদরঘাটে খালাস কার্যক্রমের মাধ্যমে শুরু হয়। বন্দর কর্তৃপক্ষ জানায় এমভি বেলটোকিও নামের জাহাজে করা ভুট্টা প্রথমে কুতুবদিয়ায় পৌঁছায়। সেখান থেকে লাইটার জাহাজে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে। খালাস কার্যক্রমে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি, বন্দর কর্তৃপক্ষ ও আমদানিকারক প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিকিৎসা সেবা প্রদানে হয়রানি ও অনিয়মের অভিযোগে রাঙামাটি জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে দুদক কর্মকর্তারা ছদ্মবেশে রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ ও খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথোলজি বিভাগ, স্টোর রুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর সরজমিনে পরিদর্শন করা হয়। দুদক জানায় রোগীদের সব ওষুধ সরবরাহ না পাওয়া, খাবারের মান নিম্নমানের হওয়া, অপরিচ্ছন্ন বেডশিট এবং হাসপাতাল এলাকায় দালাল চক্রের উপস্থিতি প্রমাণ পাওয়া গেছে। দুদক কর্তৃপক্ষ জানায় অভিযানের বিস্তারিত প্রতিবেদন কমিশনে পাঠানো হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় নিয়মিত বাজার তদারকি অভিযানে এলপিজি গ্যাস বিক্রয়ে অনিয়ম সহ নানা অভিযোগে 5টি প্রতিষ্ঠানকে মোট 53,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এটি সমন্বয় এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এছাড়া ক্যাফে, আজমির হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে নিষিদ্ধ ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে এবং এমপি ট্রেডিংকে এলপিজি গ্যাস বিক্রয় অনিয়মের দায়ে জরিমানা করা হয়।
টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের 23তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ হয়েছে। সকালে মহেরা ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে এ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম। এ সময় পুলিশ ট্রেনিং সেন্টার অতিরিক্ত ডিআইজি ডক্টর AHM কামরুজ্জামান, ডেপুটি কমান্ড্যান্ট মাহফুজুর রহমান সহ পুলিশ ট্রেনিং সেন্টার অন্যান্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন। এবার 23তম ব্যাচের বিভাগীয় ক্যাডেট এসআইদের মোট প্রশিক্ষণার্থী ছিলেন 176 জন। তত ব্যস্ততা সত্ত্বেও শীতের সকালে 23তম বিভাগীয় ক্যাডেটদের সমাপনী কুচকাওয়াজে উপস্থিত থেকে আপনারা প্রশিক্ষণার্থীদের অনুপ্রাণিত করেছেন এবং অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন। তাই আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পরিশেষে বিভাগীয় ক্যাডেট 23তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের পেশাগত জীবনে সফলতা ও সুন্দর জীবন কামনা করছি। মহান আল্লাহ আমাদের সহায় হোক। গোপালগঞ্জের কাশিয়ানীর ঐতিহাসিক ওরাকান্দি ঠাকুর বাড়িতে মতুয়া সম্প্রদায়ের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী। গোপালগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি SM জিলানী ওরাকান্দি ঠাকুর বাড়িতে গিয়ে মতুয়া নেতাদের সাথে কুশল বিনিময় ও মতবিনিময় করেন। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মতুয়া সম্প্রদায়ের সামাজিক ও অর্থনৈতিক কল্যাণের বিষয়গুলো আলোচনায় উঠে আসে। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ 2 আসনে বিএনপি প্রার্থী ডক্টর KM বাবর, অমিতাভ ঠাকুর, সুব্রত ঠাকুর, পদ্মনাভ ঠাকুর, সম্পদ ঠাকুর, শিবু ঠাকুর, দীনেশ মণ্ডল সহ মতুয়া সম্প্রদায়ের নেতাকর্মীরা। তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আগামী দিনে এগিয়ে যাবে এবং এখানে যারা আমরা বিশেষ করে সনাতনী হিন্দু ধর্মাবলম্বী এই মতুয়া সম্প্রদায়ের মানুষ রয়েছেন, সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর গোপালগঞ্জ প্রত্যাশা করছি। এখন যদি ভোট দিতে হয় এবং আমাদের দ্বারে এই পর্যন্ত যারাই এসছে ওরা কাজে সবই বিএনপির ক্যান্ডিডেটরা এসছে, জামাত বা অন্য কোনো দলের ক্যান্ডিডেটরা আসেনি। এখন দর্শকের পর্যায়ে রয়েছে আমাদের কৃষি। দেশের দ্বিতীয় বৃহত্তম মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের বোরো মৌসুমের পানি সেচের উদ্বোধন করা হয়েছে। বিকেলে সেচের উদ্বোধন করেন মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সেলিম শাহেদ। এ সময় কালীপুর ডিভিশনের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর সহ পানি ব্যবস্থাপনা ফেডারেশন, পানি ব্যবস্থাপনা অ্যাসোসিয়েশন, পানি ব্যবস্থাপনা দলের সদস্যবৃন্দ, পানি উন্নয়ন বোর্ডের সিভিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। টাঙ্গাইল জেলার চরাঞ্চল সহ অনেক জায়গায় বাড়ছে তামাক চাষ, আর তামাকের রাজত্বে হারিয়ে যেতে বসেছে অন্যান্য ফসলের চাষাবাদ। জেলায় এবার প্রায় 233 হেক্টর জমিতে হচ্ছে তামাক চাষ, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। তামাক চাষে নিরুৎসাহিত করতে করা হচ্ছে উঠান বৈঠক, কৃষিতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। দর্শক প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের পাঠানো প্রতিবেদনে জানাচ্ছেন মেফতাক আলী। 90-এর দশকে নদী ভাঙনে বিলীন হয়ে যায় চরের অধিকাংশ ফসলি জমি। বাঁধ নির্মাণের ফলে কমে যায় যমুনার ভাঙন। জেগে ওঠা চরে আবাদি এসব জমি ফিরে পেলেও চরাঞ্চলের কৃষকরা আর ফিরেনি ধানসহ অন্যান্য অর্থকরী ফসলে। অভিযোগ উঠেছে বহুজাতিক তামাকজাত কোম্পানির প্রলোভন এবং অধিক মুনাফার আশায় তামাক চাষে আগ্রহী হয়ে উঠেছেন এই অঞ্চলের কৃষকেরা। জেলার সদর চরাঞ্চল কালীহাতি, ভূঁইয়াপুর, গোপালপুর ও নাগরপুরে এইবার 233 হেক্টর জমিতে তামাক চাষ হচ্ছে, যা গত বছরের তুলনায় চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। বালি মাটি তেমন একটা সুবিধা হয় না, এই জন্য এবার তামাক লাগাইছি। বালি মাটিতে কিছু হয় না, ওই তামাকে আবাদ করি আমরা, তামাক বেশ মোটামুটি ভালো। এই বছর আমি তামাক চাষ করছি, আমি আশাবাদী এই চাষে আমার লাভবান হবে। কমছে জমির উর্বরতা এবং বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বিশেষজ্ঞদের মতে তামাক ব্যবহারের ফলে মুখে ক্যান্সার, উচ্চ রক্তচাপে ব্রেন স্ট্রোক ও হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি বাড়ে। একইভাবে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহারে জীববৈচিত্র্য ও পরিবেশের জন্য বাড়ছে মারাত্মক ঝুঁকি। তামাক বুনছে এখানে আমি পরিচর্যা করি, দেখাশোনা করি, দেখে যেটা লাগে দেই। ধানের লাভবান কম হয়, এই তামাকে একটু লাভ বেশি হয়।
তামাক চাষে নিরুৎসাহিত করতে উঠান বৈঠকের পাশাপাশি কৃষি খাতে প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। তামাক চাষে তারা যাতে ঝুঁকে না পড়ে এজন্য আমরা পেঁয়াজ, গম এই সমস্ত ফসলের আমরা প্রণোদনা দিয়ে এই তামাক চাষিদেরকে আমাদের এই কৃষিভিত্তিক যে ফসলগুলো আছে সেখানে আমরা নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করছি এবং এই ব্যাপারে আমরা কাজ করছি। সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে প্রণোদনা এবং মনিটরিং করা গেলে তামাক চাষে নিরুৎসাহিত করা যাবে বলে মন্তব্য এলাকাবাসীর। মিফতা গালিব, মাই টিভি। গাজীপুরের কালিয়াকৈরে ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানা শ্রমিকরা বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। সকালে শফিপুরে অবস্থিত মাহমুদ ডেনিম লিমিটেডের শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সরাতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে কারখানার ফটকে বিক্ষোভ চালিয়ে যান। শ্রমিকদের অভিযোগ, গত ৩ মাস ধরে তাদের বেতন পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন তারা। কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মাগুরার মোহাম্মদপুর উপজেলার গোপালপুর গ্রামে এক প্রবাসী স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে 4 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ অনুযায়ী সোমবার রাতে জুট মিল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে ভুক্তভোগী নারীকে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে আসামিরা ধর্ষণ করে। পুলিশ ইতোমধ্যে 2 জনকে গ্রেফতার করেছে। অপর 2 জনকে গ্রেফতারের জন্য অভিযান চলছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফুজ্জামান জানান, মামলাটি তদন্তনাধীন রয়েছে এবং গ্রেফতারকৃতদের দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে তুলে ধরতে গাইবান্ধা জেলা শহরে ভ্রাম্যমাণ ভোটের গাড়ি কার্যক্রম চালানো হয়েছে। সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সুপার কারাভান বহরের এই ভ্রাম্যমাণ গাড়িটির কার্যক্রম উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। পরে শহরের বাস স্ট্যান্ড এলাকায় চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য, প্রবাসীদের ভোটাধিকার এবং গণভোটের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাধারণ নাগরিক, সাংবাদিক বৃন্দ সহ নানা শ্রেণী পেশার নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। সাবেক 3 প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম নগরীর গ্রিন ভিউ আবাসিক এলাকায় দুপুরে অনুষ্ঠানের আয়োজন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির মহিলা দলের সাবেক সাংগঠনিক ও প্রচার সম্পাদিকা দেওয়ান মাহমুদা আক্তার লিটার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা সহ আরও অনেকে। নড়াইলের লোহাগড়া উপজেলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নড়াইল 2 আসনের বিএনপির প্রার্থী ডক্টর AZM ফরিদুজ্জামান ফরহাদ, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপি সহসভাপতি SM শাহিন বিপ্লব। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, লোহাগড়া পৌর বিএনপি সহসভাপতি SM শাহিন বিপ্লব সহ আরও অনেকে। শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে সিলেটের গোয়াইনঘাটে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাফলং ফয়েজে আম ইসলামিয়া মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও ত্যাগের কথা স্মরণ করেন এবং তার রুহের মাগফিরাত ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় দোয়া চান। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ও জেলা বিএনপির নেতৃবৃন্দ সহ গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিএনপি ধানের ছাড়া এই সংসদে যাবে এবং আল্লাহর হুকুম হলে আপনি দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। সেই ক্ষেত্রে আমি শুধু আপনার প্রতীকী হিসাবে সেখানে পালন করব। উন্নয়নের জন্য আমি যা নিয়ে আসবো, আপনি কিন্তু এটা দায়িত্ব যদি নেন তাহলে আমি ওখানে যাব। তিনি আমাকে বললেন এই জনতা গঞ্জার কোম্পানিগঞ্জের উন্নয়নের জন্য আমি আপনার সঙ্গে আছি এবং এটা যা প্রয়োজন তাই করব।
সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ময়মনসিংহে দোয়া মাহফিল ও তার কৃতিত্বপূর্ণ কর্মের স্মৃতিচারণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগরীর টাউন হল প্রাঙ্গণে কর্মসূচির আয়োজন করে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপি। এতে কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ ৪ সদর আসনের প্রার্থী আবু ওয়াহাব আকন্দ, দক্ষিণ জেলা বিএনপি আহ্বায়ক ও ময়মনসিংহ ৫ মুক্তাগাছা আসনের প্রার্থী জাকির হোসেন বাবলু, সদস্য সচিব রকুনুজ্জামান সরকার রকুন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাজীর বেড় ইউনিয়নের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কাজীর বেড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দবির উদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, বিএনপি নেতা তৌফিক তরফদার, মাহমুদ বিপু সহ আরও অনেকে। সিলেট ৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া এমন এক জনপ্রিয় গ্রহণযোগ্য নেত্রী যাকে দলমত নির্বিশেষে মানুষ হৃদয় থেকে ভালোবাসে। তিনি সকালে তেলিবাজারের খাঁচামহলে বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে কোরআন খতম ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন বলদি পুরাতন জামে মসজিদ ইমাম ও খতিব হযরত মাওলানা আব্দুল হাফিজ মুজাহিদপুরি। দেশ ও জাতির কল্যাণ ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় নওগাঁ জেলা সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরের নওগাঁ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৫ সদর আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাহিদুল ইসলাম ধলু এ আয়োজন করেন। এ সময় নওগাঁ জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শফিউল আলম রানা সহ জেলার শতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সকালে বালুচর ইউনিয়নের খাসকান্দি বেগম বাজার এলাকায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি রুহুল কুদ্দুস ধীরের, সম্পাদক হায়দার আলী সহ আরও অনেকে। এটা যেহেতু দোয়া মাহফিল, বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে গাজীপুর সার্কিট হাউস কনফারেন্স হলরুমে গাজীপুর জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক আয়োজিত গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব উপসচিব মোহাম্মদ আব্দুস সবুর, গাজীপুর জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম সহ অন্যান্য সাংবাদিকরা। পরে প্রশিক্ষণ কর্মশালায় সাংবাদিকদেরকে সার্টিফিকেট প্রদান করা হয়। মাদারীপুরে জমির নামজারি করতে ২০,০০০ টাকা ঘুষ নেওয়ার অপরাধে পরিচ্ছন্নতা কর্মীর ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাইখা সুলতানা এই দণ্ড দেন। সকালে থানা পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। অভিযুক্ত নোয়াব আলী বিভিন্ন সরকারি অফিসে চুক্তিভিত্তিক পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করেন। এদিকে ঘুষ নেওয়ার বিষয় স্বীকার করেছে অভিযুক্ত। মাদারীপুরের শিবচর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার শাইখা সুলতানা বলেন, ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্তকে সাজা দেওয়া হয়। কক্সবাজারে উদ্যোক্তাদের নিয়ে তিয়ানসি বাংলাদেশের উদ্যোগে মিট টু গ্লো 2026-এর বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার 2 দিনব্যাপী তিয়ানসি এক্সিলেন্ট লিডার্স ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা সবাইকে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় পিবিআই কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ মতিয়ার রহমান, হিউম্যান রাইটসের প্রেসিডেন্ট রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ীতে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রতিবন্ধী বিদ্যালয়ের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শহরের বিনোদপুর এতিমখানা সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক সুলতানা আক্তার এই নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন। এর আগে দোয়া ও মোনাজাত করা হয়। প্রতিবন্ধী শিশুদের মানসম্মত শিক্ষা ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতেই এই বিদ্যালয় নির্মাণ করা হচ্ছে।